ইসরায়েলি একটি সফটওয়্যার দিয়ে অনেক দেশের সাংবাদিক, রাজনৈতিক অধিকার কর্মীদের ওপর নজরদারি। আন্তর্জাতিক এক তদন্ত রিপোর্টে গোপন এসব তৎপরতা ফাঁস। ভারতে সাংবাদিক, রাজনীতিক ছাড়াও নজরদারির তালিকায় রয়েছেন বিচারক এবং বিজ্ঞানীও। বাংলাদেশে হাজার হাজার গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগ ওঠার পর ই-ভ্যালিকে সরকারের শোকজ নোটিশ। তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না কারণ দর্শাতে বলা হয়েছে এবং আর কিছু তথ্য দেওয়া হয়েছে। গ্রাহকদের নিকট দায়ের পরিমাণ কত, পরিশোধের কি পদ্ধতি তারা পরিকল্পনা করেছে, এটাই আমরা ই-ভ্যালির কাছ থেকে জানতে চাচ্ছি। শেষে রয়েছে ইতিহাসের সাক্ষী। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। ইসরায়েলের তৈরি একটি স্পাইওয়্যার দিয়ে বিশ্বের অনেক দেশের সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলো সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিরোধী রাজনীতিকদের ওপর নজরদারি করছে বলে আন্তর্জাতিক এক তদন্ত রিপোর্টে ফাঁস হয়েছে। এই গোপন নজরদারি চলছে প্রধানত এমন কিছু দেশে যেখানে কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় রয়েছে। ইসরায়েলি প্রতিষ্ঠান এসএসওর তৈরি পেগাসাস নামে এই সফটওয়্যার বা ম্যালওয়্যার বিভিন্ন কায়দায় গোপনে কারো মোবাইল ফোন ঢুকিয়ে তার ভেতরের ফটো, ইমেল, টেক্সট পড়া যায়। কথা বলার সময় কল রেকর্ডও করা যায়। এমনকি এই সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে ফোনের ক্যামেরা চালু করে দিয়েও ছবি তুলে নিতে পারে। এ বিষয়ে আরও শুনুন মুন্নি আক্তারের কাছে। প্যারিস ভিত্তিক বেসরকারি সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং মানবাধিকার প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাথে যৌথ তদন্তে বিভিন্ন রাষ্ট্রের গোপন এই তৎপরতা বেরিয়ে পড়েছে। বিশ্বের নির্ভরযোগ্য অনেকগুলো মিডিয়ায় তদন্ত রিপোর্টটি রোববার একসাথে ছাপা হয়েছে, যা নিয়ে হইচই পড়ে গেছে। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি পেগাসাস নামে এই স্পাইওয়্যার বা ম্যালওয়্যার কিনেছে যেসব দেশ, তারা 50,000 ফোনের ওপর গোপনে নজরদারি চালিয়েছে বলে খবরে বলা হচ্ছে। তদন্তের সাথে জড়িত সংবাদ মাধ্যমগুলো বলছে, বিশ্বের 50টি দেশে অন্তত 1000 জনের নাম তারা জানতে পেরেছে। এদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, ব্যবসায়ী, অধিকার কর্মী এবং আরব দেশের রাজপরিবারের বেশ কয়েকজন সদস্য। সিএনএন, আল জাজিরা এবং নিউ ইয়র্ক টাইমস সহ 180 জনেরও বেশি সাংবাদিকের নাম এই তালিকায় রয়েছে। এদের বেশিরভাগ মূলত 10টি দেশে: ভারত, আজারবাইজান, বাহরাইন, হাঙ্গেরি, কাজাখস্তান, মেক্সিকো, রোয়ান্ডা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ভারতের নিউজ পোর্টাল দ্য ওয়ার এই হ্যাকিংয়ের তালিকায় সে দেশের অন্তত 300 রাজনীতিক, সাংবাদিক, অধিকার কর্মী, বিজ্ঞানীর নাম রয়েছে বলে জানিয়েছে। ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপ তারা দাবি করেছে, মানবাধিকার রেকর্ড ভালো এমন সব দেশের সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা বিভাগের কাছে তারা এই সফটওয়্যার বিক্রি করেছে এবং সন্ত্রাসী এবং অপরাধীদের ওপর নজরদারির জন্য তাদের এই সফটওয়্যারটি ব্যবহার করা হচ্ছে। মুন্নি আক্তার তার রিপোর্টে শুনছিলেন যে ইসরায়েলি তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতে বহু সাংবাদিক, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী নেতা, এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতির ফোনে পর্যন্ত গোপন নজরদারি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। যেসব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যৌথভাবে এই পেগাসাস প্রজেক্টে যুক্ত ছিল, তার মধ্যে ভারতের দি ওয়্যার রয়েছে। এই পোর্টালটির পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত সরকারই যে এই নজরদারি চালিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আজ ভারতের পার্লামেন্টে এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে সরকার। তথ্য প্রযুক্তি মন্ত্রী সংসদে বিবৃতি দিয়ে দাবি করেছেন যে পেগাসাস ব্যবহার হলেই যে নজরদারি চালানো হয়েছে তা বলা যাবে না। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। রবিবার বেশি রাতে পেগাসাস প্রজেক্টের তদন্তের ফলাফল যখন সারা দুনিয়া জুড়ে একযোগে প্রকাশিত হয়, তখন থেকেই দিল্লির রাজনৈতিক মহলে ও মিডিয়া জগতে কার্যত হুলস্থুল পড়ে গেছে। কারণ এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ভারতীয় পোর্টাল দ্য ওয়্যার জানায়, এদেশেই অন্তত 40 জন প্রথম সারির সাংবাদিক, 3 জন বিরোধী নেতা, 2 জন কেন্দ্রীয় মন্ত্রী ও সুপ্রিম কোর্টের একজন বিচারপতির ফোন এই নজরদারির আওতায় ছিল বলে তাঁরা প্রমাণ পেয়েছে, যাদের নাম ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। एनएसओ ऑन द रिकॉर्ड बोल रहा है कि अगर पेगासस इस्तेमाल किया जा रहा है कहीं तो ये एक गवर्नमेंट या गवर्नमेंट इदारा ही। দ্য ওয়্যারের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন নিজেদের চ্যানেলে বিবৃতি দিয়ে বলেন, পেগাসাস প্রযুক্তির মালিকানা যে এনএসও গ্রুপের, তারা অন রেকর্ড বলছে যে শুধুমাত্র সার্বভৌম দেশের সরকার বা সরকারি সংস্থার ব্যবহারের জন্যই এটি বিক্রি করা হয়। আর তাছাড়া যে ধরনের ব্যক্তিদের টার্গেট করা হয়েছে
সেই রেঞ্জ থেকেও এটা দিনের আলোর মতো স্পষ্ট যে সরকার যতই অস্বীকার করুক এটা পুরোপুরি তাদেরই কাজ। भले ही सरकार इस बात को मानने के लिए तैयार ना हो, भले ही वो अलग अलग किस्म के अजीबोगरीब डिनायल इशू करे। We are a democracy. There is freedom of expression. You don't expect the government to be interfering with journalists doing their duty. So that is a real concern. বিরোধী দল কংগ্রেসের সিনিয়র এমপি শশী থারুরও বলেন, আমরা একটা গণতন্ত্রে বসবাস করি যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকার কথা, ফলে সেখানে সাংবাদিকদের কাজে এভাবে হস্তক্ষেপ করা হবে তা ভাবাই যায় না। আর যদি শুধু সরকারেরই এটা ব্যবহার করার এখতিয়ার থাকে তাহলে এই গুরুতর প্রশ্নটাও ওঠে যে এটা কি ভারত সরকার করছে নাকি কোনো বিদেশি সরকার ভারতের ফোনগুলো ট্যাপ করছে। So whether a foreign government is tapping or surveilling Indian phones, these are all very serious questions. কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি পার্লামেন্টে তোলা হবে বলেও জানানো হয়, তবে তার আগেই আজ বিকেলে সরকার লোকসভায় স্বতঃপ্রণোদিত বিবৃতি দিয়ে দাবি করে এই চাঞ্চল্যকর দাবির পেছনে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণই নেই। Honorable Speaker, sir, the report itself clarifies that presence of a number in the list does not amount to snooping. তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, একটা ফাঁস হওয়া তালিকায় কয়েকটা ফোন নাম্বার আছে মানেই সেগুলোতে নজরদারি চালানো হয়েছে, এটা হতে পারে না। তাছাড়া আজ ভারতে পার্লামেন্টের অধিবেশন শুরু হলো, ঠিক তার আগের রাতে এই রিপোর্ট বের হলো, এটাও কোনো সমাপতন নয় বলেই আমাদের বিশ্বাস। ভারতে অনুমোদন ছাড়া কোনো গোপন নজরদারি কখনোই চালানো হয় না। In India, there is a well-established procedure, even সরকারের এই বক্তব্য যেমন বিরোধী দলগুলো নাকচ করে দিচ্ছে, তেমনি কথিত নজরদারির তালিকায় থাকা সাংবাদিকরাও বলছেন তাদের পেশাগত দায়িত্ব পালন করাই এখন মুশকিল হয়ে পড়বে। अगर आप किसी कमरे में बैठे हैं, अगर ये सक्सेसफुली आपके में प्लांट कर दिया गया है बग, और अगर आप कमरे में बैठे हैं तो वो कहीं से भी आपका जो कैमरा है वो ऑन कर सकते हैं। ওই 40 জনের একজন দ্য হিন্দুর বিজয়তা সিং যেমন বিবিসিকে বলছিলেন, আপনার ফোনে যদি এই বাগটা প্লান্ট করা হয়ে থাকে তাহলে কোনো ঘরে আপনি বসে ধরুন কারো সঙ্গে কথা বলছেন, আপনার অজান্তেই ক্যামেরা নিজে থেকে অন হয়ে সবকিছু রেকর্ড করতে শুরু করে দিল। এ তো এক ভয়ঙ্কর অবস্থা। এরকম হলে আপনি কারোর সঙ্গে দেখা করতেই ভয় পাবেন, সোর্সরাও আপনার সঙ্গে দেখা করতে চাইবে না। मैं खुद एक पत्रकार के तौर पर कितना मैं असुरक्षित महसूस कर रही हूँ कि जो पेगासस की लिस्ट है, ठीक है उसमें वायर के 4-5 पत्रकार हैं या 40 लोग हैं, लेकिन দ্য ওয়ারের আরিফা খানুম শেরওয়ানির কথায় 40 জনের মধ্যে আমাদের সংস্থারই জনা পাঁচেক নাম আছে, কিন্তু এই তালিকাই কিন্তু পুরোটা নয়। সরকারের নজরদারির জাল আসলে যে কতটা বিছানো তা সত্যিই আমরা জানি না। অনেকে রসিকতা করে বলেন মোদিজি নাকি কিছু শোনেন না, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তিনি সবই শোনেন, সবকিছু তার জানা। लोग कहते हैं कि मोदी जी सुनते नहीं हैं। लोगों ने मजाक में कहा कि देखिए मोदी जी सब सुन रहे हैं, उनको सब कुछ मालूम है। কথিত নজরদারির আওতায় কারা ছিলেন সেই নামগুলো একে একে প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভারতে পিগাসাস বিতর্ক ক্রমেই আরও ব্যাপক আকার নিচ্ছে। যদিও সরকার বলছে এটা ভারতীয় গণতন্ত্রকে মলিন করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। শুভজ্যোতি ঘোষ তিনি এখন দিল্লির স্টুডিও থেকে আমার সাথে যোগ দিচ্ছেন। শুভ, মানে খুবই খুবই গুরুতর অভিযোগ উঠেছে আর কি, এবং ভারত তো আজারবাইজান, সৌদি আরব বা ইউএই নয়, একটা পুরনো গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে শুধু সাংবাদিক রাজনীতিক না, সুপ্রিম কোর্টের বিচারপতিও সরকারি গোয়েন্দা নজরদারির মধ্যে এটা অভিযোগ। তো প্রতিক্রিয়ার মাত্রাটা কি এখন পর্যন্ত? শাকিল, গত 24 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টারও কম সময়ের মধ্যে যেভাবে এই বিতর্কটা দানা বাঁধছে, স্নোবল করছে, সেটা প্রায় নজিরবিহীন বলা যেতে পারে। এবং গত 1-1.5 ঘন্টার মধ্যে আরও যেসব নতুন নাম আমরা পাচ্ছি তাতে বলাই যায় যে এটা একটা সাংঘাতিক মাত্রায় এটা একটা রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে চলেছে এবং ভারতীয় গণতন্ত্রের যে কাজকর্মের ধারা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। কেন? দ্য ওয়ার, ভারতের যে মিডিয়া পার্টনার ছিল, যে পোর্টালটি, তারা গত 1-1.5 ঘন্টার আগে জানিয়েছে যে এই তালিকা যেগুলোর কথা আমরা প্রতিবেদনে শুনছিলাম, তারপরেও বিরোধী নেতা রাহুল গান্ধী তিনি 2019 সাল নাগাদ যে দুটি ফোন ব্যবহার করতেন সেগুলো এই নজরদারির আওতায় ছিল। ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর 2014-তে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিকে ক্ষমতায় আনার পেছনে যার বড় ভূমিকা ছিল বলে মনে করা হয়, এবং এরপর একের পর এক নন বিজেপি সরকারকে তিনি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আনতে সাহায্য করেছেন। তার ফোনও হ্যাক হয়েছে, এমনকি এ মাসেও এটা বলা হচ্ছে। অভিষেক ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো ও এমপি, তিনি আছেন এই তালিকায়। এমনকি মোদী মন্ত্রিসভারই 2 মন্ত্রী, প্রহ্লাদ প্যাটেল, শুধু তিনি একা নন, মিস্টার প্যাটেল, তার স্ত্রী, তার 15 জন কর্মী, মালি, বাবুর্চি সমেত সবাই নাকি এই হ্যাকিংয়ের আওতায় ছিলেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং,
অশ্বিনী বৈষ্ণব, যিনি মাত্র ঘণ্টা তিনেক আগে পার্লামেন্টে সরকারকে ডিফেন্ড করেছেন, তিনিও তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবে তার ফোনও নাকি হ্যাক করা হয়েছিল যখন তিনি মন্ত্রী ছিলেন না এবং বিজেপিরও সদস্য ছিলেন না, এটাও জানানো হয়েছে। ফলে বুঝতেই পারছেন যে এই তালিকাটা কত লম্বা এবং কত তালিকা। চাঞ্চল্যকর, এবং ফলে সেই রকমই চাঞ্চল্য তৈরি করেছে এটা ভারত জুড়ে। খুব সংক্ষেপে, যে এই বিতর্ক সবে শুরু, কতদূর যেতে পারে কি মনে হয়? পার্লামেন্টের সরকার এটাকে দৃঢ়ভাবে অস্বীকার করছে এবং যেটা বলার চেষ্টা করছে যে অননুমোদিতভাবে, অনুমোদন ছাড়া ভারত কোনো সার্ভেলেন্স কখনো করেনি। কিন্তু যেটা পরিষ্কার হয়ে গেছে যে পেগাসাসের ব্যবহার যে ভারতে হয়েছে সেটা কিন্তু তারা অস্বীকার করছে না। রবিশঙ্কর প্রসাদ, সরকারের একজন মুখপাত্র, তিনি জানিয়েছেন যে ৪৫টা দেশ পেগাসাস ব্যবহার করে, শুধু একা ভারতকে কেন আক্রমণ করা হচ্ছে এটা তিনি বুঝে উঠতে পারছেন না। অর্থাৎ সরকার পেগাসাসের ব্যবহারটা মেনে নিচ্ছে কিন্তু অস্বীকার করছে যে কোনো ধরনের স্নুপিং বা সার্ভেলেন্স করা হয়েছে। এখন এখান থেকে বিতর্কটা কোন দিকে যায়, বিরোধীরা কিভাবে এই অস্ত্রটাকে ব্যবহার করেন সেটাই দেখার। শুভ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির বিরুদ্ধে গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগের জবাব চেয়ে আজ প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহক এবং পণ্য সরবরাহকারীদের কাছ থেকে ই-ভ্যালি যে টাকা নিয়েছে সেই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে তাদের ব্যাখ্যা পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন উঠবে। এদিকে ই-ভ্যালির কর্ণধার মোহাম্মদ রাসেল বিবিসিকে বলেছেন, ব্যবসা করেই তার সমাধান করতে চাইছেন তারা। আরও শুনুন কাদির কল্লোলের কাছে। ইভেলি সহ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের লোভনীয় অফারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয়কে সতর্ক করেছিল বেশ আগে। এখন অর্থ ফেরত পাওয়ার প্রশ্নে ইভেলির গ্রাহকদের উদ্বেগ নিয়ে নতুন করে আলোচনার মুখে বাণিজ্য মন্ত্রণালয়ের তৎপরতা দেখা যাচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইভেলিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, বিভিন্ন অভিযোগের ব্যাপারে ইভেলিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হলো এই নোটিশের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনে তারা একটা রিকমেন্ডেশন দিয়েছিল, ইভেলির বিরুদ্ধে এই মুহূর্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে গ্রাহক, সরবরাহকারী এবং প্রকৃত ব্যবসায়ী সহ সার্বিক ই কমার্স খাতের উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। তো সেই প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এটার কারণ দর্শাতে বলা হয়েছে এবং আর কিছু তথ্য দেওয়া হয়েছে। তাদের গ্রাহকদের নিকট দায়ের পরিমাণ কত, মার্চেন্টদের নিকট দায়ের পরিমাণ কত, এখন এগুলি পরিশোধের কি পদ্ধতি তারা পরিকল্পনা করেছে, বর্তমান ব্যবসায়িক পরিকল্পনাটা কি, এটাই আমরা ইভেলির কাছ থেকে জানতে চাচ্ছি। তিনি আরও জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় একটি কমিটিও গঠন করেছে। ইভেলির ব্যাখ্যা পাওয়ার পর সেই কমিটি আইনগত ব্যবস্থা নেয়া না নেয়ার প্রশ্নে সুপারিশ তৈরি করবে, তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে গ্রাহকদের মাঝে অর্থ ফেরত পাওয়ার প্রশ্নে যে উদ্বেগ তৈরি হয়েছে সেই পরিস্থিতিটা স্বীকার করেন ইভেলির কর্ণধার মোহাম্মদ রাসেল। কিন্তু তিনি বলেছেন, তারা ব্যবসা অব্যাহত রেখেই এর সমাধান করতে চাইছেন। আমাদের বিজনেস পলিসি, বিজনেস স্ট্র্যাটেজি শুরু থেকেই যেমন ছিল ওইভাবেই কিন্তু আগাচ্ছে। তো এখন বিজনেস করেই আসলে এই সবকিছুই সলভ করা সম্ভব। গ্রাহকরা এবং পণ্য সরবরাহকারী তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে একটা। বাণিজ্য মন্ত্রণালয়ও বলছে যে গ্রাহকরা তাদের টাকা দিয়ে রেখেছে, এগুলো টাকার কোনো হদিস নেই, তারা পাবে কিনা পণ্য, এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেটা কিভাবে নিশ্চিত করবেন আপনারা? দেখুন, যেই বিজনেস লসটা হয়েছে সেইটা বাংলাদেশ ব্যাংক অবজার্ভ করেছে, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমরাই সাইন করে দিয়েছি। আমরা কিন্তু এটা অস্বীকার বাংলাদেশ ব্যাংকেও করিনি। এর পরবর্তীতে যে জিনিসটা রাষ্ট্রের বা গভর্নমেন্টের পক্ষ থেকে করা উচিত সেটাই কিন্তু করেছে, যে এই টাকাগুলা আসলে প্রপারলি ইউজ হয়েছে কিনা সেটা দুদক বা অন্যান্য সংস্থা তদন্ত করবে। এখন যে মিডিয়াতে যখন এটাকে এক্সপোজ করা হয়, হয়তো কিছু মিডিয়া আমাদের হেডলাইন গুলো এমন ভাবে দিয়েছে যে তদন্ত মানে এক ধরনের অপরাধী বানানো হয়ে গেছে। অনেক গ্রাহক যে অভিযোগ করছেন, পণ্য সরবরাহকারীরা অভিযোগ করছেন যে তারা দিনের পর দিন অপেক্ষা করে পণ্য পাচ্ছেন না, আপনাদের অফিসগুলোতে যোগাযোগ করে তারা জবাব পাচ্ছেন না, সাড়া পাচ্ছেন না, অফিস বন্ধ থাকছে, এই ধরনের অভিযোগগুলো তো আছে। অভিযোগ আপনি যদি ওই অ্যামাজন এবং ফ্লিপকার্টের পেজে যান, আপনি তাদের অভিযোগ পড়লে আপনার মনে হবে যে তাদের চেয়ে বড় দুর্বলতার কোম্পানি আর পৃথিবীতে নাই। আপনি তো অভিযোগগুলোর কথা বললেন, এই অভিযোগগুলো একটা উঠতি প্ল্যাটফর্মের ক্ষেত্রে হয়তো আনএভয়েডেবল ছিল, কিন্তু আমরা কিন্তু এখন 70 লক্ষর বেশি অর্ডার অলরেডি সার্ভ করে ফেলেছি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, গ্রাহকরা যেন তাদের অর্থ ফেরত পান সে বিষয়কে অগ্রাধিকার দিয়েই তারা
কৌশলে এগোচ্ছেন। কর্মকর্তারা এটাও উল্লেখ করেন, মন্ত্রণালয়ের অনুরোধে দুদক ইতিমধ্যেই অনুসন্ধানের কাজ শুরু করেছে। ইভেলিকে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশে জবাব দিতে হবে আগামী 12 দিন অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যে। কাদির কল্লোল। আরব বিশ্বের প্রথম নারী পাইলটকে নিয়ে একটি স্মৃতিচারণা শুনবেন কিছুক্ষণ পর। তার এক সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। ব্রিটেনে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও ব্রিটিশ সরকার তাদের কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে বক্তব্য তুলে ধরেছে। টিকা বিষয়ক মন্ত্রী নাদিম জাহাওয়ি বলেছেন, এটা করাই সঠিক। তিনি বলেন, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়গুলো পুনরায় চালু করা হবে না বলে তার বিশ্বাস। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, দেশের টিকা কর্মসূচি সংক্রমণের সঙ্গে গুরুতর অসুস্থ হওয়া ও মৃত্যুর সম্পর্ককে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে। টোকিও অলিম্পিক্সের অন্যতম বৃহৎ স্পন্সর জাপানি গাড়ি নির্মাতা টয়োটা বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে তাদের নির্বাহীরা শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না। কোম্পানিটি বলছে, জনগণের উপস্থিতি যেখানে নিষিদ্ধ করা হয়েছে সেখানে তাদের উপস্থিতি হবে ভুল। খবরে বলা হচ্ছে, এই অলিম্পিক স্পন্সর করার পেছনে টয়োটা প্রায় $100 কোটি খরচ করেছে। জাপানে 2 মাসেরও কম সময়ের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিগুণ হয়ে গেছে। জাপানের সঙ্গে শত্রুতার কারণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন শুক্রবার জাপানে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরীয়দের প্রতি জাপানের আক্রমণাত্মক মনোভাব দুটো দেশের সম্পর্ককে এখনো তিক্ত করে রেখেছে। খবরে বলা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে সোউলে একজন জাপানি কূটনীতিকের কথিত মানহানিকর মন্তব্য তাকে আরো ক্ষুব্ধ করেছে। ইউরোপীয় ইউনিয়ন চীনা ভূখণ্ড থেকে চালানো সাইবার হামলা নিন্দা করেছে এবং এসব হামলা ঠেকানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে। ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের এক বিবৃতিতে চীন ভিত্তিক দুটো হ্যাকার গ্রুপের নাম উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বেইজিং সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, দায়িত্বপূর্ণ রাষ্ট্রীয় আচরণের ব্যাপারে জাতিসংঘের নীতিমালা অনুসরণ করার জন্য। তবে হ্যাকিং এর জন্য তিনি চীনকে সরাসরি অভিযুক্ত করেননি। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জেকব জুমার বিরুদ্ধে আনা দুর্নীতির মামলার বিচার কাজ পিটার মারিৎসবার্গের হাইকোর্টে আবারও শুরু হয়েছে। ভিন্ন একটি দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্রে এ মাসের গোড়ার দিকে আদালত অবমাননার দায়ে মিস্টার জুমাকে কারাগারে পাঠানো হয়, যা নিয়ে দক্ষিণ কোরিয়ার দুটো প্রদেশে ব্যাপক সহিংসতা ও লুটপাট হয়েছে। মিস্টার জুমা তার বিরুদ্ধে আনা দুর্নীতি এবং প্রতারণার 16টি অভিযোগের সবগুলোই প্রত্যাখ্যান করেছেন। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন প্রবাহ। এবারে ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। লতফিয়া এলনাদি ছিলেন আরব বিশ্বের প্রথম নারী পাইলট। 1933 সালে মিশরের এই নারী পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। আজকের ইতিহাসের সাক্ষীতে শুনবেন সেই কাহিনী। মাইক ল্যাঞ্চিনের তৈরি প্রতিবেদনটি পরিবেশন করছে আমি মুয়াজ্জেম হোসেন। প্রথম যখন আমি বিমান নিয়ে আকাশে উড়লাম তখন বিমানটিকে বেশ হালকা মনে হচ্ছিল আর কেউ নেই আমার সঙ্গে। আমার মনে হচ্ছিল পুরো বিশ্ব যেন আমার। যে স্বাধীনতার স্বপ্ন আমি সবসময় দেখেছি, সেই স্বাধীনতা যেন এখন আমার হাতের মুঠোয়। এই ঐতিহাসিক ঘটনা 1933 সালের সেপ্টেম্বরে। লতফিয়া এলনাদি কায়রোর বাইরে এক ছোট্ট এয়ার স্ট্রিপ থেকে জিপসি মথ প্লেন নিয়ে প্রথম একাকী আকাশে ওড়েন। 25 বছর বয়সী এই নারীর জন্য এটি ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত। কিছু মানুষ খুবই দৃঢ় প্রতিজ্ঞ এবং সব বাধা অতিক্রম করে কাজ করে যায়, আর কিছু লোক থাকে ভীতু। আমি আসলে আমার মতো করে বিদ্রোহ করছিলাম। একই সঙ্গে এটি ছিল মিশর এবং আরব বিশ্বের জন্য উদযাপন করার মতো এক বিরাট ঘটনা। এই ঘটনায় তিনি রাতারাতি খ্যাতি পেয়ে যান। লতফিয়া এলনাদির জন্ম হয়েছিল মিশরের এক মধ্যবিত্ত পরিবারে। তাঁর বাবা সরকারি চাকুরি করতেন। খুব অল্প বয়স থেকেই তিনি বিমান চালানোর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। মিশরে তখনও বিমান পরিবহন মাত্র শুরু হয়েছে। তখনও একটি জাতীয় বিমানবন্দর পর্যন্ত নেই। ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী RAF এর কয়েকটি এয়ারফিল্ড ছিল মিশরে।
1927 সালে ব্রিটিশ ইম্পেরিয়াল এয়ারওয়েজ কায়রো হতে ইরাকের বসরা নগরীতে তাদের প্রথম নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু করে। এটি ছিল আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য এক স্বর্ণযুগ। তখন চার্লস লিন্ডবার্গ, অ্যামি জনসন এবং অ্যামেলিয়া ইয়ারহার্টের মতো পাইলটরা রীতিমতো তারকা। Amelia Earhart Putnam, Lady Lindy, lands at Newark Airport, setting a new woman's cross-country speed record. We hear you had some trouble, Miss Earhart. অ্যামেলিয়া ইয়ারহার্ট তার কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে ক্রস কান্ট্রি বিমান পরিচালনায় এক নতুন রেকর্ড স্থাপন করেছেন। এই নারী পাইলটদের এসব অ্যাডভেঞ্চার লুৎফিয়ার মধ্যে নতুন স্বপ্নের জন্ম দিল। She was jealous from all this achievement of women around. বিশ্বের নানা দেশে নারীদের এসব বড় সাফল্য লুৎফিয়াকে ঈর্ষান্বিত করে তুলল। ওয়াগে জর্জ মিশরের একজন লেখক এবং চলচ্চিত্র নির্মাতা। লুৎফিয়া আল নাদির উপর তিনি একটি প্রামাণ্যচিত্র তৈরি করেন তার জীবনের শেষের দিকে, এবং সেই সুবাদে তিনি লুৎফিয়া আল নাদিকে জানার সুযোগ পান। She heard about Amelia Earhart, she heard about pilots in তিনি অ্যামেলিয়া ইয়ারহার্টের নাম জানতেন। তিনি ব্রিটেনের পাইলটদের কথা শুনেছিলেন। বিশ্বের অন্য বহু দেশ তখন বিমান চালনায় যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলোর কথা তিনি শুনেছিলেন। তখন তিনি বলেছিলেন, তাহলে আমি কেন এটা করতে পারি না? মিশর কেন এটা করতে পারে না? কাজেই এরকম একটা মনোভাব নিয়ে লুৎফিয়া আল নাদি তার স্বপ্ন পূরণে এগিয়ে গেলেন। তখন তার বয়স 20-এর কোঠায়। মিশরের প্রথম ফ্লাইং স্কুল উদ্বোধনের পর এ সম্পর্কে লিখেছিলেন ওসাউই নামের এক সাংবাদিক। লুৎফিয়া আল নাদি তার সঙ্গে যোগাযোগ করলেন এবং বললেন তিনি এই স্কুলে ভর্তি হতে চান। তিনি এই সাংবাদিকের সাহায্য চাইলেন। The first question he asked her, did you tell your এই সাংবাদিক প্রথমেই যেটা জানতে চাইলেন তা হলো, তুমি কি তোমার বাবাকে জানিয়েছ? লুৎফিয়া বলল, না। তখন এই লোক বলল, আমি তো তাহলে তোমার জন্য কিছু করতে পারবো না। আগে তোমার বাবাকে একথা জানাতে হবে, কারণ তোমার বয়স অনেক কম। কাজেই লুৎফিয়া বাড়ি ফিরে গেলেন এবং তার মাকে গিয়ে বললেন তিনি বিমান চালানো শিখতে চান। এর বহু বছর পর লুৎফিয়া আল নাদি নিজেই বলেছিলেন এ কথা শুনে তার মা তাকে কি বলেছিলেন। আপনি এটা বলতে পারেন যে আমার মা বিষয়টিতে রাজি হয়েছিলেন, তবে একজন মা হিসেবে তিনি বেশ চিন্তিতও ছিলেন। আমি ওসাউবিকে আমার বাড়িতে এসে আমার মার সঙ্গে দেখা করতে বলেছিলাম। আমার মা তাকে বলেছিলেন, আমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে, কাজেই ওর যা ইচ্ছে করতে পারে। কাজেই লুৎফিয়া তার মায়ের অনুমতি পেলেন, তবে তার বাবাকে বিষয়টা গোপন রাখা হলো। লুৎফিয়া তার বড় বোনের বাড়িতে গেলেন থাকতে এবং কায়রোর বাইরে মরুভূমিতে একটা ছোট্ট বিমানবন্দরে একটা চাকুরি পেলেন। In that time we have a very small airport called Almaza. তখন আলমাজা নামে আমাদের খুব ছোট একটা বিমানবন্দর ছিল। এই বিমানবন্দরটি এখনও আছে। এটা আসলে কাঠের একটা ছোট্ট কুটির মতো, আর সেখানে পাইলটদের বিশ্রাম নেওয়ার জন্য দুটি বেঞ্চ ছিল। লুৎফিয়া আরবি ছাড়াও ইংরেজি ও ফরাসি ভাষা বলতে পারত। সেখানে যেসব পাইলট এবং প্রশিক্ষক কাজ করত, লুৎফিয়া তাদের কাজে সাহায্য করত। সে কাজ করে যা আয় করত সেটা দিয়ে তার বিমান চালনা প্রশিক্ষণের খরচ জোগাত। লুৎফিয়া আমাকে জানিয়েছিলেন 1 ঘন্টা আকাশে ওড়ার খরচ ছিল 500 মিশরীয় পাউন্ড। তখন এটা কিন্তু অনেক টাকা। পাইলট হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছে এমন প্রায় 30 জন পুরুষের মধ্যে লুৎফিয়া ছিলেন একমাত্র নারী। সেখানে কি তাঁর কোনো অসুবিধা হয়েছিল? She didn't mention any, but she get the respect of all উনি the men. এরকম কিছুর উল্লেখ করেননি, তবে তিনি সব পুরুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন, কারণ তিনি খুব কঠোরভাবে নিয়ম মেনে চলতেন। কায়রো তখন বেশ কসমোপলিটন এক নগরী। কাজেই অনেক পুরুষের মধ্যে তিনি যে একমাত্র নারী সেটা সেই সময় সম্পর্কেও একটা ইঙ্গিত দেয়। সনাতনী ভূমিকা থেকে বেরিয়ে এসে তখন অনেক নারী বিভিন্ন পেশায় কাজ শুরু করেছেন। বেশিরভাগ ফ্লাইট ইনস্ট্রাক্টর ছিলেন তখন ইংরেজ। লুৎফিয়া ছিলেন ড্যান ক্যারল নামের এক লোকের তত্ত্বাবধানে। লুৎফিয়া জানিয়েছিলেন ড্যান ক্যারল ছিলেন বেশ কড়া তবে ভালো লোক। তিনি সবকিছুতে কর্তৃত্ব ফলাতেন এবং আমাকে বলতেন, লুৎফিয়া ধৈর্য ধরো, একদিন তুমি একা একাই আকাশে উড়বে। শেষ যেবার আমরা দুজন একসঙ্গে আকাশে উড়েছিলাম, আমার মনে আছে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এই তো তুমি শিখে গেছো।
সেই দিনটি ছিল 1933 সালের 27শে সেপ্টেম্বর। মাত্র 67 দিনের প্রশিক্ষণ শেষে সেদিন লুৎফিয়াকে তার ইনস্ট্রাক্টর ড্যান ক্যারল বললেন, তুমি এখন একা একা বিমান নিয়ে আকাশে ওড়ার জন্য প্রস্তুত। লুৎফিয়া তখন পর্যন্ত তার বাবাকে কিছুই জানাননি, কিন্তু তার বাবা শীঘ্রই এটা জেনে গেলেন। It was in the newspaper. First page in the newspaper, first Egyptian woman. এটা তখন পত্রিকায় খবর হিসেবে ছাপা হয়েছে। পত্রিকার প্রথম পাতায় বড় খবর, মিশরের প্রথম কোনো নারী আজ পরীক্ষামূলকভাবে বিমান নিয়ে আকাশে উড়বে। তার বাবা এই খবর পড়েছিলেন। তখন তিনি মেয়ের সঙ্গে দেখা করতে গেলেন। তাকে বললেন, আমি তোমার জন্য কি করতে পারি? তখন লুৎফিয়া তাকে বললেন, আমি কথা দিচ্ছি, যখন আমি পাইলট হিসেবে লাইসেন্স পাবো, তুমি হবে আমার প্রথম যাত্রী। এর পরের বছর লুৎফিয়া আবার পত্রিকার শিরোনাম হয়েছিলেন যখন তিনি কায়রো হতে আলেকজান্দ্রিয়া পর্যন্ত বিমান চালানো প্রতিযোগিতায় অংশ নেন। তিনি ছিলেন এই প্রতিযোগিতায় অংশ নেয়া দ্বিতীয় কোনো নারী। প্রথমজন ছিলেন তাঁর আদর্শ এমেলিয়া ইয়ারহার্ট। লুৎফিয়া এল-নাদি তাঁর জীবনে কখনো পেশাদার পাইলট হননি। তাঁর কাছে এটি ছিল কেবলই নেশা। কিন্তু পাইলট হিসেবে লাইসেন্স পাওয়ার 5 বছর পরেই তাঁর এই বৈমানিক জীবন এক দুর্ঘটনায় থমকে যায়। বাড়িতে এই দুর্ঘটনায় তার মেরুদণ্ডে আঘাত পেয়েছিলেন। 1960-এর দশকে লুৎফিয়া সুইজারল্যান্ডে চলে যান তাঁর মেরুদণ্ডের চিকিৎসার জন্য। 30 বছর পর প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ওয়াগে জর্জ যখন তাকে নিয়ে ছবি বানাচ্ছেন, তখনও তিনি সুইজারল্যান্ডেই থাকেন। ওয়াগে জর্জ জানান, যখন তিনি এই প্রামাণ্য চিত্র বানানোর প্রস্তাব নিয়ে যান, তখন তাকে রাজি করাতে বেশি বেগ পেতে হয়নি। নতুন প্রজন্মের একজনকে পেয়ে তিনি খুব খুশি হয়েছিলেন। তার কাজ সম্পর্কে বলতে পেরে তিনি খুশি ছিলেন। তিনি ছিলেন অসাধারণ এক নারী। তার সঙ্গে বসে কথা বললে মনে হবে আপনি প্রাণশক্তিতে ভরপুর এক তরুণীর সঙ্গে কথা বলছেন। তার মধ্যে একজন বয়স্ক নারীর বিষাদগ্রস্ততা বলতে কিছু নেই। একটি দুর্ঘটনার কারণে যে তিনি আর বিমান চালাতে পারেননি, সেটি নিয়ে কি তাহলে তার মধ্যে কোনো দুঃখবোধ ছিল না? তাকে যে নিজের দেশ ছেড়ে দূর দেশে থাকতে হয়েছে, সেটি নিয়েও নয়। তিনি ছিলেন খুবই আশাবাদী, একেবারেই প্রাণবন্ত। তবে হ্যাঁ, তিনি যখন মিশরে যা ঘটছে, মিশরের নারীদের যে অবস্থা হয়েছে, সেটা নিয়ে কথা বলছিলেন, তখন তিনি দুঃখ করছিলেন। কিন্তু এছাড়া তিনি আসলে খুব হাসি খুশি আর প্রাণবন্ত ছিলেন। Every time I see the film of Lutfiya, I cry. আমি যতবারই লুৎফিয়াকে নিয়ে তৈরি এই ছবিটি দেখি, আমি কাঁদি। এই ছবিতে আমরা কথা বলছিলাম মিশরের সমাজ এখন কোথায় যাচ্ছে তা নিয়ে। আমাদের অবস্থা এখনও একই রকম রয়ে গেছে। লুৎফিয়ার কাহিনী এবং মিশরে যা ঘটেছে সেটা নিয়ে যখন ভাবি, তখন আমি আবেগ ধরে রাখতে পারি না। লুৎফিয়া এল-নাদির বয়স যখন 80-র কোঠায়, তখন তিনি কানাডায় চলে যান তাঁর আত্মীয়দের সঙ্গে থাকতে। 2002 সালে 95 বছর বয়সে তিনি মারা যান। তাঁর পথ অনুসরণ করে আরব বিশ্বে পরে আরও অনেক নারী পাইলট হয়েছেন। এখন পাইলট হিসেবে নারীদের দেখা পাওয়া একেবারেই একটা সাধারণ ব্যাপার। মোয়াজ্জেম হোসেন। এখনকার প্রধান খবর, ইসরায়েলি একটি সফটওয়্যার দিয়ে অনেক দেশের সাংবাদিক, রাজনৈতিক অধিকার কর্মীদের ওপর চলছে নজরদারি। আন্তর্জাতিক এক তদন্ত রিপোর্টে গোপন এসব তৎপরতা ফাঁস। ভারতে সাংবাদিক, রাজনীতিক ছাড়াও নজরদারির তালিকায় রয়েছেন বিচারক এবং বিজ্ঞানীও। আর বাংলাদেশে হাজার হাজার গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগ ওঠার পর ই-ভ্যালিকে সরকারের শোকজ নোটিশ। এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আজই বাংলাদেশের সময় রাত 10:30, ভারতে রাত 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি।